Hello বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ আর ফিট এন্ড ফাইন এন্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। সো ডু ভার্ব, এবার আবারও বলি ডু ভার্ব। যারা গ্রামার এই ইন্টারেস্ট আছো ওদের জন্য গ্রামাটিক্যাল টার্মগুলো আমি বলি, বাট যাদের গ্রামার নিয়ে কোনো কাজ নেই, স্পোকেন নিয়ে শুধু কাজ, ওদেরকে চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের জন্য আমি সেরকম ভাবেই ক্লাসগুলো বলি যাতে করে গ্রামার এর পার্টটাকে বাদ দিলেও সবকিছু ইজিলি বোঝা যায় এবং প্র্যাকটিস করে স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করা যায়। সো ডু ভার্ব কোথায় আমরা ব্যবহার করি? নন গ্রামারদের জন্য, যারা গ্রামার নিয়ে কোনো ইন্টারেস্ট নেই ওদের জন্য, আর বাকি সবার জন্যই রেগুলার অ্যাকশন বা হ্যাবিট। রেগুলার অ্যাকশন বা হ্যাবিট বা কোনো ট্রু স্টেটমেন্ট, প্লিজ ওকে, সকলকে সত্যি কোনো মিউট কথা, করে দিন। সে চিরসত্য কথা হতে পারে, বা আমি অ্যাজ এ বক্তা, অ্যাজ এ স্পিকার হিসেবে যখন আমি আমার আহ, জ্ঞান অনুযায়ী বা আমার জানকারি অনুযায়ী আমি সত্যি কথা বলছি, যেরকম ও রোজ সবাইকে সকালে মিউট করুন। দৌড়াতে যায়, প্লিজ স্যার। ওকে, হি প্র্যাকটিসেস এভরি মর্নিং, ও রোজ সকালে প্র্যাকটিস করে। সো এরকম যখনই হবে, মিউট করে দিন। ওকে, সো এরকম যখনই হবে যে আমি একটা কথা বলছি কারোর ব্যাপারে, কারোর রেগুলার হ্যাবিটের ব্যাপারে, রেগুলার অ্যাকশনের ব্যাপারে, তখন সেটা ডু ভার্ব দিয়ে হবে। এবার ডু ভার্ব, আজকে আমরা সেকেন্ড ক্লাস, আমরা আরেক স্টেপ, কালকে খুব বেসিক জিনিসগুলো দেখেছি, আর আজকে আরেকটা স্টেপ আমরা এগোবো। ওকে, কি এগোবো? ডু ভার্ব হচ্ছে একটা ভার্ব যার মানে করা, যার মানে করা। আর এটা ভার্বের যে আলাদা আলাদা ফর্ম আছে, ভার্বের আলাদা আলাদা ফর্ম, এটা পার্টস অফ স্পিচের থিওরি ভিডিওতে আরো ডিটেইলসে বলবো, বাট এখন বোঝার জন্য সিম্পলি যদি বলি যে বাংলা যে ভার্বগুলোর যে আলাদা আলাদা ফর্ম আছে, যেরকম করা, ফর এক্সাম্পল আমি যদি বলি করা মানে ডু। এবার করা বাংলা একটা কথা বললে, আমরা করা কথাটা বললে বুঝতে পারি যে কিছু করার কথা বলা হচ্ছে। এবার আমি যদি বলি আমি রোজ করি, কি কাজ করি সেটা বলছি না, আমি রোজ করি। সো করা থেকে করি হয়ে গেল, আমি কাজটা করেছিলাম, করেছিলাম হয়ে গেল, করব হয়ে গেল। সো ফিউচার বলতে গেলে করব, ওকে, করেছিলাম, করেছিলাম, উনি করছেন, করছেন, আমি করছি। এই যে কথাগুলো সবগুলো করা থেকে আলাদা, ভিন্ন। করা, মেইন কথাটা কি? করা। সো করা থেকে কত কত ধরনের ওয়ার্ড বেরোচ্ছে, বাংলা শব্দ বেরোচ্ছে, দেখো, করা, করব, করছেন, করছিলেন, করছিলাম। ওকে, সো এই যে আলাদা আলাদা ওয়ার্ড গুলো, শব্দগুলো, এগুলো কি বলি? রূপ। মানে করা যে একটা ভার্ব আছে, একটা ক্রিয়া আছে, তার আলাদা আলাদা রূপ। ওকে, সো এই প্রত্যেকটা ওয়ার্ডের কি ইংরেজিতে মানে আছে, মানে ইংরেজি কোনো মিনিং আছে? ভোকাবুলারি ডিকশনারি খুলে যে করব মানে কি, করছেন মানে কি, করেছিলাম মানে কি, করা মানে কি, শুধু যে মেইন ভার্বটা আছে করা, তার ডিকশনারিতে ওয়ার্ড মিনিং পাবে যে করা মানে ডু। কিন্তু করেছিলাম, করব, করছেন, এগুলোর কোনো পার্টিকুলার প্রত্যেকটা বাংলার কোনো ইংরেজি ওয়ার্ড নেই। এটাই বারবার বলছি, সিম্পল কথাগুলো, সিম্পল বেসিক ফান্ডাগুলো বারবার বলছি যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার হয়। করা ভার্বের ইংরেজি মানে হচ্ছে, ইংরেজি মিনিং হচ্ছে ডু, রাইট? কিন্তু এই যে আলাদা আলাদা ভার্ব, আলাদা আলাদা ফর্মগুলো, এগুলোর প্রত্যেকটার কোনো ইংরেজিতে মানে নেই। এবার কেন নেই? কেন নেই এর একটা উত্তর আছে, এরকম না উত্তর নেই। কেন নেই? কারণ বাংলা গ্রামারটা একরকম, ইংলিশ গ্রামারটা আরেক রকম। এই যে করার আলাদা আলাদা ফর্মগুলো, এগুলোর যদি ডিরেক্ট প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশে একটা করে মানে থাকতো, তাহলে কোনো গ্রামার, বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামারের মধ্যে কোনো ডিফারেন্সই থাকতো না। ওকে, আমি আমি আপেল খাই, আপেল খাই, এর ইংরেজিতে মানে হতো, ইংরেজি বলার সময় এরকম করে বলতাম আমরা, আই অ্যাপল ইট, দ্যাটস ইট। আমি আপেল খাই, আই অ্যাপল ইট, এরকমই হতো। কিন্তু এরকম নেই, এরকম বললে জিনিসটা ভুল হয়ে যায়। আর এখানেই থেকে আমরা বুঝতে পারি যে বাংলা এক্স্যাক্টলি যেরকম আছে, সেম যদি আমরা ইংলিশেও কপি করতে চাই, বাংলা গ্রামার যেরকম আছে, বাংলার যে সাজানোর পদ্ধতিটা, মানে কোন শব্দের পর কোন শব্দ আসছে, যে পদ্ধতিতে সেজে আছে, সেরকম ভাবে যদি ইংলিশেও সাজাতে যাই, বা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দের মানে যদি সেম ভাবে খুঁজে খুঁজে, করছেন মানে কি, করছিলাম মানে কি, করছি মানে কি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে যদি খুঁজে এনে সেন্টেন্স বানাতে চাই, তাহলে সেন্টেন্স গুলো ভুল হয়ে যাবে।
এই জন্যই ইংলিশটা আমাদের কাছে কঠিন মনে হয়, বা যে কোনো ল্যাঙ্গুয়েজ কঠিন মনে হয়। আদারওয়াইজ শুধুমাত্র প্রত্যেকটা ওয়ার্ড শিখেই আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারতাম। বাংলা যেভাবে বলি সেম ভাবে সেই সেই স্প্যানিশ হোক, জার্মান হোক, চাইনিজ হোক, ইংলিশ হোক, শুধু সেই ওয়ার্ডগুলো শিখে নিতাম আর বসিয়ে দিতাম, তাহলেই হয়ে যেত। কিন্তু এরকম হয় না, এটাই সবচেয়ে বড় দুবিধা, যে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে এত ডিফিকাল্টিজ এর সামনা করতে হয়, সম্মুখীন হতে হয়। ওকে, সো বাংলায় যেরকম এই করা ভার্বের আলাদা আলাদা ফর্ম আছে, এরকম ইংরেজিতেও ডু ভার্বের আলাদা আলাদা ফর্ম আছে। এগুলোকেই বলি ভার্বের আলাদা আলাদা ফর্ম বা ফর্মস, ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব। ওকে, ফর্মস অফ ভার্ব, ফর্মস অফ ভার্ব মানে আলাদা আলাদা ফর্মের আলাদা আলাদা ভার্বের আলাদা আলাদা রূপ। সো বাংলায় এরকম রূপ আছে, ইংরেজিতে রূপটা কিন্তু, ইংরেজির রূপগুলো এরকম না যে করব মানে একটা রূপ, করছেন মানে একটা রূপ, করছিলাম মানে একটা রূপ। এই জিনিসটা বোঝার চেষ্টা করো, বারবার বলছি, করা মানে ডু, ঠিক আছে? এই একটা জিনিসই ম্যাচ করবে, আর বাকি জিনিসগুলো যে করব মানে ইংরেজি কোনো একটা ফর্মের সাথে ম্যাচ হবে, বা করছেন মানে কোনো একটা ফর্মের সাথে ম্যাচ হবে, করেছিলাম মানে ইংরেজির কোনো একটা ফর্মের সাথে ম্যাচ হবে, রূপের সাথে ম্যাচ হবে, ওরকম না, কিন্তু কোনো রূপের সাথে ম্যাচ হবে না। সো ইংরেজির যে ফর্মগুলো, ওগুলোকে অনেক জায়গায় অনেক রকম দেখতে পারবে। কোথাও V0, ওকে, মানে বেস ফর্ম, V1, V2, V3, V4, ওকে, V5 এরকম দেখতে পাবে। কোথাও V0, V1, V2, V3 দেখতে পাবে, কোথাও V1, V2, V3 এতটুকুই দেখতে পাবে। সো এগুলো জাস্ট বোঝার জন্য, এগুলো জাস্ট বোঝার জন্য। জিনিসগুলোর নাম গ্রামারের ভাষা, এটাকে বলি V1 যেটা, এটাকে বলি বেস ফর্ম, V2 যেটা, এটাকে বলি পাস্ট ফর্ম, ওকে, V3 যেটা, এটাকে বলি পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 যেটা, এটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা আইএনজি ফর্ম, V5 যেটা, এটাকে বলি এস বা ইএস ফর্ম, এস বা ইএস ফর্ম। ওকে, সো এটাও বেস ফর্মের মতোই। সো এখানে ডু ভার্ব নিয়ে কথা বলছি। বেস ফর্ম যদি ডু হয় তাহলে V2 হচ্ছে ডিড, আর V3 মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, V4 মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, আর V5 মানে এস বা ইএস ফর্ম হচ্ছে ডাজ। এবার যেটা বলেছিলাম যে ডু মানে করা, কিন্তু করেছিলাম মানে কি এর মধ্যে কিছু একটা, বা করব মানে কি এর মধ্যে কিছু একটা, বা করছেন মানে কি এর মধ্যে কিছু একটা, বা করছি মানে কি এর মধ্যে কিছু একটা, করছেন, করছি, করছিলাম, করেছিলাম, এদের মধ্যে কি কোনো একটা ম্যাচ আছে বাংলা ওয়ার্ডগুলোর সাথে? না, কোনোটাই ম্যাচ নেই, কোনোটাই ম্যাচ নেই। আর কোনো ভার্বেরই ম্যাচ নেই, শুধু একটা ফর্মেরই ম্যাচ থাকে, যেটা আমরা ডিকশনারিতে খুঁজি, যে করা, মেইন ভার্বটা কি, রুট ফর্মটা কি, করা মানে ডু, এই যে ডু। এবার ডু এর যে আলাদা আলাদা ফর্মগুলো, সেগুলো হচ্ছে ইংলিশ গ্রামারে সেগুলোকে কিভাবে ইউজ করতে হবে, ইংরেজিতে কিভাবে ইউজ করতে হবে, সেটা হয় গ্রামারে বুঝতে হবে, বা স্পোকেন ইংলিশে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে বুঝতে হবে। সো আমি তোমাদেরকে দুটো পদ্ধতি বলবো, যে গ্রামারের দিক থেকে কি কনসেপ্ট, কিভাবে কোনটা হচ্ছে, আর ডিরেক্টলি গ্রামার যাদের দরকার নেই, ওরা ডিরেক্টলি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচেও জিনিসগুলো শিখতে পারবে। ওকে, সো এবার আমরা আসি যে V1 আর V5 এই দুটো ফর্ম হচ্ছে প্রেজেন্ট, আজকে যেটা পড়ছি আমরা, রেগুলার অ্যাকশন বা হ্যাবিট বা ট্রু, যে কোনো ট্রু স্টেটমেন্ট বলার জন্য, বা রেগুলার অ্যাকশন বলার জন্য, বা কাউর হ্যাবিট, মানে হ্যাবিট মানে কি অভ্যেস বলার জন্য আমরা V1 আর V5 এর ইউজ করি। স্ট্রাকচারটা কি হয় সেন্টেন্সের? স্ট্রাকচারটা সিম্পল হয়, যে সাবজেক্ট থাকে একটা সেন্টেন্সে, মানে কর্তা, কাজ কে করছে, কর্তা থাকে। 2 নম্বর থাকে আমার ভার্ব V1 বা V5 প্লাস অবজেক্ট, কোনো হেল্পিং ভার্ব থাকে না। ওকে, আর কোনো হেল্পিং ভার্ব থাকে না এরকম ইংলিশ গ্রামারে দুটো সময় আছে, দুটো টেন্স, টেন্স মানে সময়, সময় মানে টেন্স। ওকে, টেন্স মানে টাইম, টাইম মানে সময়। সো ইংরেজি গত গত ক্লাসে আমরা দেখেছি যে মেইনলি তিনটে সময়, বর্তমান, ভূত, ভবিষ্যৎ, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার ওর মধ্যে আবার একটার মধ্যে চারটে চারটে করে ছোট ছোট ক্যাটাগরি আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল 3 চোখে 12টা হয়ে গেল। এই 12টা সময়ের মধ্যে দুটো সময় এরকম আছে যখন কোনো হেল্পিং ভার্ব লাগে না। এবার হেল্পিং ভার্ব কি তোমাদেরকে বলেছিলাম, যে ভার্বকে মেইনলি দুভাগে আমরা ভাগ করি, মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, আর বাকিগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। আর হেল্পিং ভার্ব গুলোকেও বোঝার সুবিধার্থে দুই রকম করে আমরা দেখি, একটা হচ্ছে মোডাল, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, এগুলো। আরেকটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেটাকে গ্রামারের ভাষায় বলি প্রাইমারি
হেল্পিং ভার্ব। এবার প্রাইমারি হেল্পিং ভার্ব গুলোর মধ্যেই প্রথম যেটা আমরা কভার করে নিয়েছি অলরেডি, সেটা হচ্ছে বি ভার্ব। আর বি ভার্বকে অ্যাজ এ মেইন ভার্ব, এখানে আমি আলাদা বলছি ভার্বকে দুভাগে ভাগ করা যায়, মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব, কিন্তু হেল্পিং ভার্ব বলে বি ভার্ব যে শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসেবেই সমস্ত সব সময় ব্যবহার হয় এরকম না। বি ভার্বের আমরা দুটো ইউজ দেখেছি, মেইন ভার্ব হিসেবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আইডেন্টিটি আর কন্ডিশন বোঝানোর জন্য, আর দুটো দেখেছিলাম টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আর প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়। সো বি ভার্ব থিওরির দিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্র্যাকটিস চলছে, রাইট? আমি ধরে নিচ্ছি প্র্যাকটিস চলছে, তোমরা প্র্যাকটিস করছো। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ডিজায়ার্ড আউটপুট আসবে না। ওকে, সেকেন্ড হচ্ছে আমাদের বি ভার্বের পরে ডু ভার্ব, এন্ড থার্ড হচ্ছে ডু ভার্বের পরে হ্যাভ ভার্ব। ওকে, সো এখানে ডু ভার্ব যেটা আছে সেটাকেও প্রাইমারি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। মানে এই যে রেগুলার অ্যাকশন, প্রেজেন্ট ইনডেফিনিট যখনই বলবো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে রেগুলার অ্যাকশন বা হ্যাবিট বোঝানোর জন্য। আর রেগুলার অ্যাকশন বা হ্যাবিট বোঝানোর জন্য আমাদের ডু ভার্বকে প্রাইমারি হেল্পিং ভার্ব হিসেবে, প্রাইমারি হেল্পিং ভার্ব, ডু ভার্ব একটা প্রাইমারি হেল্পিং ভার্ব, রাইট? সো এটাকেই ব্যবহার করতে হবে। কিন্তু যেরকম করে বলেছি দুটো টেন্সে ব্যবহার হয় না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট মানে রেগুলার অ্যাকশন। তাহলে জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে না, আমার প্যাঁচ লেগে যাচ্ছে না? একবার বলছি ডু ভার্ব প্রাইমারি হেল্পিং ভার্বে ব্যবহৃত হবে রেগুলার অ্যাকশন বোঝানোর জন্য, রেগুলার অ্যাকশন, বা আমি এখানে লিখে দিই প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে টেন্সে গ্রামারের ভাষায় গেলে এভাবে ডেফিনিট, গ্রামারের ভাষায় গেলে প্রেজেন্ট ইনডেফিনিট, আর শুধু স্পোকেনের ভাষায় গেলে রেগুলার অ্যাকশন, মানে দৈনন্দিন কাজ, যেটা দৈনন্দিনও হতে পারে, বা রেগুলার অ্যাকশন মানে সেই রেগুলারিটিটা ডেইলি হতে পারে, মান্থলি হতে পারে, মাঝে মধ্যে হতে পারে, যে কোনো রকমের হতে পারে, বা হ্যাবিট অভ্যেস, কারোর কোনো অভ্যেস বা কোনো ট্রু স্টেটমেন্ট। সো এটা বলতে গেলে বা গ্রামারের ভাষায় প্রেজেন্ট ইনডেফিনিট বলতে গেলে আমি বলছি ডু প্রাইমারি ভার্বের, প্রাইমারি হেল্পিং ভার্ব ডু এর ব্যবহার হয়। কিন্তু আবার বলছি যে রেগুলার অ্যাকশন বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব লাগে না, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? সো এখানে ব্যাপারটা এটা হচ্ছে যে তিন রকমের সেন্টেন্স মেইনলি হয়। ওকে, সেন্টেন্সে আমরা দেখবো আবার সেন্টেন্স 4 5 6 রকমের সেন্টেন্স হয়, সেটা আলাদা, বাট মেইনলি তিন রকমের সেন্টেন্স। কি কি? একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা কোশ্চেন, রাইট? ইন্টারোগেটিভ, বা সোজা লিখে দিই কোশ্চেন, বুঝতে সুবিধা হবে। সো পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। শুধুমাত্র পজিটিভে কোন ডু ভার্বের, এই যে প্রাইমারি ডু ভার্বটা বলছি, এর ব্যবহার হবে না। বাকি নেগেটিভেও ব্যবহার হবে এবং কোশ্চেন করতেও ব্যবহার হবে। এবার এবার স্ট্রাকচারটাতে এসো, সাবজেক্ট প্লাস বি1 বা বি5 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, যেখানে ডু ভার্বটা ব্যবহার হয় না। এই জন্য আমি যখন আমার রেগুলার হ্যাবিট বা রেগুলার অ্যাকশন বলি যে আমি আপেল খাই, তখন হয়ে যায় সাবজেক্টের জায়গা আই, বি1 এর জায়গা ইট, আর অবজেক্টের জায়গা অ্যাপল। এবার যখন ইংলিশে কোনো নাউন ব্যবহার হয়, কোথাও কোনো নাউন বসে, সেটা হয় প্লুরালে, প্লুরাল থাকলে প্লুরাল হবে, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে সেটা ডেফিনিট আর্টিকেল বা একটা আর্টিকেল ব্যবহার হবে। সো আমি আপেল খাই, এখানে ইটস লাইক প্লুরাল, মানে একটাই আপেল জীবনে খাই আমি এরকম তো না। যখনই আপেল পাই, আজকে একটা আপেল খেলাম, কালকে বাজারে আরো কিছু আপেল পেলাম, মানে একটাই আপেল আমি জীবনে একটা আপেল নিয়ে খেতেই থাকি ওরকম না। সো আই ইট অ্যাপলস হয়ে যায়। ওকে, বাট বাংলায় আমি আপেল খাই বললে বোঝা যায় যে আমি একটা আপেল খাই না, আমি আপেল খাই, জাস্ট খাই, এটা আমার হ্যাবিট। কিন্তু ইংরেজি গ্রামারের ব্যাপারটা আলাদা, ইংরেজি গ্রামারে বলছে প্লুরাল বলতে হবে। এরকম যদি কথা হয় যে আমি কলা খাই, আপেল খাই, তাহলে এটা প্লুরালসে বলতে হবে, যেরকম আই ইট অ্যাপলস, আই ইট অ্যাপলস। কিন্তু আমি ফুটবল খেলি এরকম যদি বলি, তাহলে কি আই আই প্লে ফুটবলস হবে? বলো। আমি যদি এবার আই ইট অ্যাপলস বললাম, এবার আমি বলি আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, তখন আর প্লুরাল হয় না, তখন ফুটবল ফুটবলই থাকে, তখন ফুটবল ফুটবলই থাকে। আই ইট অ্যাপলস, আমি আপেল খাই, কিন্তু আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সো এরকম ধরনের এক্সেপশনস আছে, ওর পেছনে গ্রামারের আবার লজিক আছে, কেন এখানে এস ইএস ইউজ হলো না, ওগুলো অ্যাডভান্স লেভেলের। ওকে, সো ওগুলো গ্রামারে আমরা আলাদা করে বুঝবো।
সো আই ইট অ্যাপলস, আমি আপেল খাই। এগুলো কোথায় অ্যাপলস গেল, কোথায় ফুটবলস গেল, ফুটবল হবে না ফুটবলস হবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে যখন রোজ রোজ শোনা এবং বলার প্র্যাকটিস হবে, যে কন্টেন্টগুলো আমি দিচ্ছি, যে গ্রামার স্পোকেন ইংলিশের কন্টেন্টগুলো দিচ্ছি প্র্যাকটিস করার জন্য, এগুলো প্র্যাকটিস করবে, অটোমেটিক চলে আসবে। এগুলোকে আলাদা করে মনে রাখার কিছু নেই, কোথায় অ্যাপলস হবে, কোথায় ফুটবলস হবে। ফুটবল বললে ভুল হয়ে যাবে, এখানে বলার সময় যদি আই ইট অ্যাপল বলি ভুল হয়ে যাবে না, ভুল হবে না। বলার সময় যদি আই ইট অ্যাপল বলি, এটা কেউ তোমাকে না না তুমি কেন অ্যাপলস বলোনি, অ্যাপলস কেন বলোনি, এরকম এসে বলবে না। সো ইটস জাস্ট গ্রামার, যেখানে যেটা গ্রামার সেটা আমি যতটা শিখতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি, বাট আমার মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে স্পোকেন ইংলিশে তোমাদের হেল্প করা। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো হেল্পিং ভার্ব ব্যবহার হচ্ছে না। এবার আমি এখানে কি লিখেছিলাম, যে পজিটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব ব্যবহার হবে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু নেগেটিভ আর কোশ্চেন করতে গেলে ব্যবহার হবে। সো এবার আমি জানি ইউটিউবে এই ভিডিওগুলো এত এত দিয়েছি, আর তোমাদের মধ্যে অনেকেই আছো এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার, বাট প্লিজ কনসিডার মি অ্যান্ড দ্য পিপল হু ডাজন্ট নো দ্য কনসেপ্ট প্রপারলি, যারা এখনো কনসেপ্টটা প্রপারলি বোঝে না বা বুঝেনি, একটু সমস্যা আছে, ওদের সাথে কোঅপারেট করো। আর তুমি যদি কেউ যদি এরকম থেকে থাকে সব বুঝি এগুলো কোনো অসুবিধা নেই, তাহলে ইউ ক্যান স্কিপ দ্য ক্লাস, নো প্রবলেম, বাট দিজ আর দ্য ভেরি বেসিক ক্লাস, ওকে, যেগুলো আন্ডারস্ট্যান্ডিংটা কনসেপ্টগুলোকে বেশি ক্লিয়ার করবে। তো আমি জানি এগুলো খুবই ইজি আর অনেকেই জানো, কিন্তু তাও আমি রিপিট করছি বিকজ দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, কারণ অনেকে আছে একদম বেসিক থেকে শুরু করেছে, সো ওদেরকেও ব্যাপারগুলো পুরোপুরি ক্লিয়ার করে বলতে হবে। সো এখানে যখন আমি নেগেটিভে বলবো সেম সেন্টেন্সটা, যে আই প্লে ফুটবল, এবার বলছি আমি ফুটবল খেলি না, বা আমি আপেল খাই না, তখন কিভাবে বলবো, আই ডু নট প্লে ফুটবল। সো শুধুমাত্র একটা না আসার জন্য আমাকে ডু নট লাগাতে কেন হলো? আমি কেন বলতে পারবো না যে আমি ফুটবল খেলি না, আই নো প্লে ফুটবল? এরকম কেন বললাম না? আই নো প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডু নট প্লে ফুটবল কেন হলো? খেলি না, না মানে তো নো। ওকে, সো এখানে ডু নট কেন লাগাবো? সো দিস ইজ দ্য থিং, যে যে কোনো সেন্টেন্সে, সেটা শুধু প্রেজেন্ট ইনডেফিনিট বলে নয়, যে কোনো ইংরেজির টেন্সের সেন্টেন্সে যেখানে আমরা না লাগিয়ে কোনো অ্যাকশন বলছি, সেখানে অক্সিলারি ভার্ব লাগাতে হবে। এবার প্রেজেন্ট ইনডেফিনিট আছে বলে ডু নট, এটাই যদি পাস্ট ইনডেফিনিট থাকতো, যে আমি ফুটবল খেলিনি, তাহলে আই ডিড নট হয়ে যেত আই নো প্লে ফুটবল। আমি যদি এখানে আই নো প্লে ফুটবল বলি, আর এটার যদি মানে এরকম বোঝাতে চাই যে আমি ফুটবল খেলি না, তাহলে আমি ফুটবল খেলিনি এর জন্য কি বলবো? আমি ফুটবল খেলবো না ওর জন্য কি বলবো? কিভাবে বোঝাবো? শুধু নো লাগালে যদি বোঝানো যেত যে আমি ফুটবল খেলি না, তাহলে ফুটবল খেলিনি, ফুটবল খেলবো না, এগুলো কিভাবে বোঝাবো? বোঝাতে পারবো না, রাইট? সব জায়গায় আই নো প্লে ফুটবল বলবো। সো এটার সময়টা, কোন সময়ে কাজটা হচ্ছে, সেটাকে আমি ক্লিয়ার করে বলতে পারবো না। ওকে, সো অক্সিলারি ভার্ব গুলো এখানে যে বললাম, এই যে হেল্পিং ভার্ব গুলোর মেইন কাজই হচ্ছে ইংলিশ গ্রামারে বা ইংলিশে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজে না, আমরা ইংলিশের কথা বলছি, ইংলিশে এই হেল্পিং ভার্ব গুলোর কাজ হচ্ছে শুধু সময়কে ক্লিয়ার করে ডিফাইন করা। এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রাইমারি কাজ, সবার ঊর্ধ্বে বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই কাজটা, যে কোন সময়ে কাজটা হচ্ছে, সেই কাজটা, সেই সময়টাকে নির্দেশ করা। এটাই এই জন্য এগুলোকে বলি হেল্পিং ভার্ব। মেইন ভার্ব প্লেকে হেল্প করছে কোন সময়ে কাজ হচ্ছে সেটা বলার জন্য। সো ডু নট যেখানে লেখা আছে, আমি বুঝে যাব যে ও প্রেজেন্ট ইনডেফিনিটের কথা বলছে, মানে ওর রেগুলার অ্যাকশন বা হ্যাবিট, ওর হ্যাবিট নাই ফুটবল খেলার। আই ডু নট প্লে ফুটবল, এখানে যদি সে আই ডিড নট প্লে ফুটবল বলে ডিড লাগিয়ে নট লাগায়, তাহলে হয়ে যাবে আমি ফুটবল খেলিনি, অতীত। এই ডিডটা বুঝিয়ে দিল যে কাজটা প্রেজেন্ট ইনডেফিনিট নয়, পাস্ট ইনডেফিনিট, মানে অতীতের কথা বলছে যে ও ফুটবল খেলেনি। আর এখানে যদি বলি আমি ফুটবল খেলবো না, তাহলে ডিডের জায়গা হয়ে যাবে আই উইল নট প্লে ফুটবল, সেম আই উইল নট প্লে ফুটবল। সো আমি ভবিষ্যতের কথা যখন বলছি আই উইল লাগিয়ে দেবো, আই উইল নট প্লে ফুটবল শর্টে হয়ে যাবে আই ওয়ন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। বুঝতে পারছো কেন নো হবে না, কেন আই নো প্লে ফুটবল হবে না, কেন আই নো ইট অ্যাপলস হবে না? সো শুধু নো লাগালে সময়টাকে ক্লিয়ারলি বোঝাতে পারবো না আমরা। সো এটা ডিডের ক্ষেত্রে হোক, ডু এর ক্ষেত্রে হোক, ডাজ এর ক্ষেত্রে হোক, হ্যাভ এর ক্ষেত্রে হোক, উইল এর ক্ষেত্রে হোক, যে কোনো অক্সিলারি ভার্ব আমরা যখন লাগাবো, তখন সেটা সেই জন্যই লাগাবো, সেই সময়টাকে ক্লিয়ার করে বলার জন্য। অক্সিলারি ভার্বটা দেখেই আমরা বুঝবো যে কোন সময়ের কথা বলেছে। এবার অনেকেরই কমেন্ট পাই, এখানে আই এম নট ফুটবল প্লে বলবো না কেন?
আই এম নট প্লে ফুটবল, ফুটবল। ওকে, সো আই এম নট প্লে ফুটবল বলবো না কেন? আই এম নট প্লে ফুটবল, কারণ আমি যখন বলতে চাইছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি ফুটবল খেলি না, এই টেন্সটাকে মানে আমার রেগুলার অ্যাকশনকে বোঝানোর জন্য তখন একটাই অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, সেটা হচ্ছে ডু ভার্ব। সেখানে এম ব্যবহার করলে হবে না, এখানে ডুই লাগাতে হবে, আই ডু নট প্লে ফুটবল। ওকে, এবার কথা হচ্ছে এটা তো অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, তাহলে এগুলো কি? যেখানে বললাম যে বেস ফর্ম মানে ডু, পাস্ট ফর্ম মানে ডিড, পাস্ট পার্টিসিপল মানে ডান, প্রেজেন্ট পার্টিসিপল মানে ডুইং, এস বাই ইয়েস ফর্ম হচ্ছে ডাজ। এটা কি? এটা হচ্ছে ভার্বের ডু ভার্ব যখন অ্যাকশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডু ভার্ব যখন অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে ডু মানে করা, আমি করি, আই ডু, আমি করেছিলাম, আই ডিড, আমি এটা করি, আই ডু ইট। ওকে, আমি নিউজ পেপার পড়ি, আই রিড নিউজ পেপার, তখন আর করার কাজটা আসছে না। আমি কাজ করি, সো কাজ করা মানে গত ক্লাসে দেখেছিলাম কাজ করা মানে ওয়ার্ক, একটা ওয়ার্ক মানে কাজ, ওয়ার্ক মানে কাজ, এটা হচ্ছে নাউন। ওকে, একটা জিনিসের নাম, একটা অ্যাক্টিভিটির নাম, কাজ, ওয়ার্ক। আবার আরেকটা ওয়ার্ক হচ্ছে সেম, কাজ করা, এজ এ ভার্ব, এজ এ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো যখন আমি নাউন হিসেবে শুধু কাজকে ব্যবহার করি তখন বলি আই ডু ওয়ার্ক, বা আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি, আই এম ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ করছি। কিন্তু যদি আমি এখানে ডু মেইন ভার্ব ইউজ না করে শুধু ওয়ার্ক মানে কাজ করাটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত করছি, অ্যাকশন ভার্বটাকে, ওয়ার্কটা এখানে অ্যাকশন ভার্ব নয়, ফার্স্ট ওয়ার্কটা যেখানে আই ডু ওয়ার্ক বলছি, এখানে ডু হচ্ছে অ্যাকশন ভার্ব, করা, আই ডু ওয়ার্ক, আমি কাজ করি, একটা জিনিসের নাম বলছি, কাজ একটা জিনিসের নাম, একটা কিছু করার একটা অ্যাক্টিভিটির নাম। ওকে, সো এখানে নাম, করা না, অ্যাকশন না, অ্যাকশন হচ্ছে ডু, করি। সো আই ডু ওয়ার্ক, আমি কাজ করি। কিন্তু আই ওয়ার্ক, শুধু এতটুকু যদি বলি আই ওয়ার্ক, তাহলে আমি কাজ করি। সো এখানে ডু ব্যবহার হচ্ছে না, কেন? কারণ ওয়ার্ক মানেই কাজ করা, কাজ করা, এই যে অ্যাক্টিভিটিটা, এই যে কাজ করার নামটা, মানে কাজ করা যে একটা অ্যাকশন, এটাকে বলি ওয়ার্ক। সো ওয়ার্ক যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, অ্যাকশন, ডু এর জায়গায় ওয়ার্কটা যখন অ্যাকশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন শুধু আই লাগিয়ে আই ডু, আই ওয়ার্ক, আমি কাজ করি, আই ডু নট ওয়ার্ক, আমি কাজ করি না। সো এই যে আমাদের এখানে স্ট্রাকচারটা আছে সাবজেক্ট প্লাস V1 প্লাস V5 প্লাস অবজেক্ট, এটা শুধু অবজেক্ট হবে যে এরকম না, এটা এই জন্য আমি বলি আদার ওয়ার্ডস, OW। এটা হতে পারে কোনো সময় অবজেক্ট আছে, কোনো সময় হতে পারে অবজেক্ট নেই, কোনো সময় অবজেক্ট আছে, কোনো সময় অবজেক্ট নেই, কোনো সময় অবজেক্ট না থাকলে এগুলো আবার ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, সেগুলো তোমরা থিওরিতে দেখতে পাবে। অবজেক্ট না থাকলে কি ভার্ব বলি, সেই সেম ভার্বটাকে কোনো সময় ট্রানজিটিভ বলি, কোনো সময় ইনট্রানজিটিভ বলি, সেগুলো থিওরি পার্ট। বাট এতটুকু সহজ সোজা ভাবে বোঝার জন্য যে সব সময় যে অবজেক্ট থাকবে সেন্টেন্সে জরুরি নয়। আমি খাই, আই ইট, এখানে আমি কি খাই এটা যদি না বলি তাহলে সেন্টেন্সে অবজেক্ট আসছে না। আমি যাই, আই গো। আমি পড়াশোনা করি, আই স্টাডি। সো পড়াশোনা করি, আই ডু স্টাডি, এরকম বলার দরকার পড়ছে না। বাট আই ডু স্টাডি যদি বলি, এখানে কয়েকটা কনসেপ্ট আছে যেগুলো একে একে বুঝতে হবে। একটা হচ্ছে আই স্টাডি। ওকে, এবার এই জিনিসটা একটু মুছি, এই জিনিসটা মুছি। একটা হচ্ছে আমি জাস্ট সিম্পলি সাবজেক্ট আর ভার্ব ব্যবহার করছি, আই সাবজেক্টের জায়গায় আই, V1 স্টাডি, আই স্টাডি মানে আমি পড়াশোনা করি। এবার যখন আমি বলছি আই ডু স্টাডি, তখন সেম স্টাডিটা যেটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে ভার্ব অ্যাকশন, একটা অ্যাকশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আই স্টাডি মানে আমি পড়াশোনা করি, সরি কাজ করি না, পড়াশোনা করি, আই স্টাডি আমি পড়াশোনা করি। সেম জিনিসটাই আই ডু স্টাডি, আই ডু স্টাডি, এখানে স্টাডিটা এজ এ নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, একটা কনসেপ্ট। আবার আরেকটা কনসেপ্ট আছে, স্টাডিটাও ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ডুটা জোর দেওয়ার জন্য কাজটাকে, যে আই ডু স্টাডি আমি পড়াশোনা করি। তো তো দুটো কনসেপ্ট। এক নাম্বার কনসেপ্ট যেখানে আই ডু স্টাডি মানে ডুটা আমার মেইন ভার্ব, আর স্টাডিটা এজ এ নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাউন মানে জাস্ট একটা নাম, একটা কিছু অ্যাক্টিভিটির নাম, যেরকম ওয়ার্ক, যেরকম আই ডু ওয়ার্ক আমি কাজ করি, আই ডু স্টাডি আমি
পড়াশোনা করি, এরকম প্রত্যেকটা ভার্বকেই কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয় না। আই ডু ক্লিন ওরকম হবে না, আই ডু ক্লিনিং, তখন ওই যে জিরান্ড চলে আসে। এই নাউনটা, এই যে স্টাডি ভার্বটা, কোনো কোনো সময় ভার্বটা ডিরেক্টলি যেরকম আছে সেরকমটাই নাউন হিসেবে ব্যবহৃত হয়, যেরকম ওয়ার্ক। ওকে, কোনো কোনো সময় এই ভার্বটাকে আইএনজি লাগিয়ে আমার নাউন বানাতে হয়। ফর এক্সাম্পল, আই ডু সুইমিং, আমি সাঁতার কাটি। আই ডু সুইমিং, আমি সাঁতার কাটি। ওকে, মানে আমি সাঁতার করি। সো এখানে আই সুইম বলতে পারি, আই সুইম, এই যে আই হচ্ছে সাবজেক্ট, ভি ওয়ান হচ্ছে সুইম। আই সুইম, আমি সাঁতার করি, সাঁতার করি মানে আমি সাঁতার কাটি, সাঁতার কাটার কাজটা আমি করি। সো সুইম এখানে ভার্ব, সুইম এখানে ক্রিয়া, আই সুইম, আমি সাঁতার কাটি। কিন্তু এই সুইমটাকে যখন আমি নাউন বানাচ্ছি, সাঁতার কাটার অ্যাক্টিভিটির যে কাজের নামটা হিসেবে রাখছি তাকে, তখন সুইমিং বলছি আমি, সুইমিং করা। তুমি কি সুইমিং করো, বাংলায় বলি তুমি কি সুইমিং করো। সো করো জিজ্ঞেস করছি আমি, কাজটা তো করো, তুমি কি সুইমিং করো, বাট সুইমিংটা অ্যাজ এ নাউন, একটা নাম, একটা জিনিস, একটা কিছু করার নাম। যেরকম করে ওয়ার্ক, কাজ করার নাম। একটা হচ্ছে তুমি, তুমি কাজ করো, তুমি কি কাজ করো। ওকে, সো আমি যদি বলি তুমি কাজ করো, ডু ইউ ওয়ার্ক, ডু, আচ্ছা এটা প্রশ্নে যাচ্ছি না এখন, প্রশ্নে একটু পরে আসছি, আমরা আগে এই জিনিসটাকে ক্লিয়ার করি, তারপরে প্রশ্নে আসছি। কোশ্চেন এখনো শুরু করিনি। সো আই ডু স্টাডি, আমি পড়াশোনা করি, আই স্টাডি, আমি পড়াশোনা করি। সো আই ডু স্টাডির দুটো কনসেপ্ট বলছি, যে একটা কনসেপ্টে আই ডু স্টাডি মানে আমি পড়াশোনা করি, এখানে স্টাডিটা ইজ এ নাউন ব্যবহৃত হচ্ছে। আবার আরেকটা কনসেপ্ট হচ্ছে আই ডু স্টাডি, আমি পড়াশোনা করি। তো আমি তোমাকে বলছি ডু প্র্যাকটিস এভরিডে, রোজ প্র্যাকটিস করো, এখানে প্র্যাকটিসটা ভার্বই আছে। ডু প্র্যাকটিস এভরিডে, একটা বলছি আমি প্র্যাকটিস এভরিডে, রোজ প্র্যাকটিস করো, প্র্যাকটিস এভরিডে, প্লিজ প্র্যাকটিস এভরিডে, রোজ প্র্যাকটিস করো। আরেকটা হচ্ছে প্লিজ ডু প্র্যাকটিস এভরিডে। সো ডু প্র্যাকটিস এভরিডে যেখানে বলছি, সেখানে দুটো কনসেপ্ট। হয় আমি তোমাকে জোর দিয়ে প্র্যাকটিস করার জন্য বলছি, ডু প্র্যাকটিস এভরিডে। সো যেখানে জোর দিয়ে বলছি, সেখানে স্টাডি বা প্র্যাকটিস সেটাই মেইন ভার্ব আছে, ডুটা জোর দেওয়ার জন্য। আরেকটা কনসেপ্টে স্টাডিটা, মানে কনসেপ্ট, এটা জাস্ট দুভাবে সেন্টেন্সটাকে বোঝার জন্য। আরেকটা কনসেপ্টে ডুটা হচ্ছে মেইন ভার্ব, আই ডু, আমি করি, স্টাডি পড়াশোনা বা সুইমিং সাঁতার। ওকে, আমি সাঁতার করি, সো আই ডু সুইমিং, সাঁতার করি। সো কোনো কোনো জায়গায় ভার্বকে নাউন, সেম ভার্বকে আই স্টাডি, সেম ভার্বটাকে নাউন হিসেবে যখন ব্যবহার করি তখন সেম থাকে। কোনো কোনো জায়গায় সুইম থেকে সুইমিং হয়ে যায়, স্মোক থেকে স্মোকিং হয়ে যায়, পার্ক থেকে পার্কিং হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা একটা ছোট্ট কনসেপ্ট। এবার আমরা আসি যে ডু এর জায়গায়, এবার ভি ওয়ান এর পাশে ভি ফাইভ কোথায় দেখছি আমরা। এখানে বলছি ভি ফাইভ, ভি ওয়ান ডু, ভি ফাইভ ডাজ। সো এই যে ফর্মটা, ডু ভার্বের যে এই ফর্মগুলো, একবার বললাম যে এই ফর্মগুলো অ্যাকশন ভার্বের ফর্ম, কিন্তু সেম ফর্মগুলোই ডু, ডিড, ডাজ, এই তিনটে ফর্ম, এই তিনটে অক্সিলারি ভার্ব, সেম ফর্মগুলো, মানে এগুলো অ্যাকশন হিসেবেও ব্যবহৃত হয়, আবার প্রাইমারি হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এই বেস ফর্ম ডু মানে করা, আর এখানে ডিড বললেও করার পাস্ট, ডান বললে করার পাস্ট পার্টিসিপল, ডুইং বললে করছি, মানে আই অ্যাম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম। সো একটা প্রোগ্রেসিভ অ্যাকশন, প্রোগ্রেসিভ অ্যাকশন মানে যে অ্যাকশনটা চলছে। আর ডাজ বললে সেটা হচ্ছে ডু ভার্বের এস বাই এস ফর্ম। ওকে, একটা একটা আলাদা ফর্ম। সো এই আলাদা ফর্ম যেটা, এই আলাদা আলাদা ফর্মগুলো, স্পেশালি ডু, ডিড আর ডাজ, এই অ্যাকশন ভার্বের ফর্মগুলোই পুরোপুরি প্রাইমারি হেল্পিং হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এখানে যে ফর্মগুলো দেখিয়েছি এগুলো অ্যাকশন ভার্বের ফর্ম, কিন্তু সেম ফর্মগুলো এখানে প্রাইমারি হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। কোন সময়? পজিটিভ সেন্টেন্স করার সময় নয়, পজিটিভ সেন্টেন্সে কোনো ভি ভার্ব, ডু ভার্বের কোনো ফর্ম লাগে না, শুধুমাত্র নেগেটিভ আর কোশ্চেন করার সময়। সো নেগেটিভ করার সময় দেখলাম যে ডু নট, আবার ডু নট এর জায়গায় ডাজ নটও হবে। সো নেগেটিভের স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়ার্ডস। সো যেখানে ডু নট বা ডাজ নট লেগে যাচ্ছে সেখানে আর ভি ফাইভ আসবে না, যেখানে ডু নট বা ডাজ নট লেগে যাচ্ছে সেখানে আর ভি ফাইভ আসবে না।
সো পজিটিভ সেন্টেন্সে যখন পজিটিভ বলছিলাম, যেরকম আই ইট অ্যাপলস, এরকম করে আই বললে আই বা ফার্স্ট পারসন প্লুরাল মানে উই, আই হচ্ছে ফার্স্ট পারসন, গত লাস্ট এক দুটো ক্লাস আগেও বলেছি যে আমি প্রথম ব্যক্তি, আমরা প্রথম ব্যক্তি প্লুরাল বহুবচন, তুমি মানে আমি বক্তা, আমি প্রথম ব্যক্তি, আর তুমি শ্রোতা, তুমি দ্বিতীয় ব্যক্তি, ইউ, অ্যান্ড প্লুরালেও ইউ, তুমি শুনছো, তোমরা শুনছো, ইউ আর লিসনিং। সো তুমি, তোমরা দুইজনের জন্য ইউ। সো আই থাকলে বা উই থাকলে বা ইউ থাকলে বা আমি তুমি আমরা তোমরা ছাড়া আর পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই থার্ড পার্সন। আমি তুমি ছাড়া মানে আমি তুমি সিঙ্গুলার আর প্লুরাল, আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সবাই থার্ড পার্সন। তার মধ্যে একজনের সাথে যারা থার্ড পার্সন সিঙ্গুলার আছে, যেরকম হি, শি, ইট, রাজু, শিলা, মাই ফ্রেন্ড, মাই টিচার, মাই ফাদার, মাই মাদার, মাই ফ্রেন্ড, যা কিছু যে কোনো একজন, মাই ডগি, দ্য ট্রি, দ্য কার, যা কিছু বললো ওগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আর ওদের সাথেই বসবে ডাজ, সাথে হাত লাগে হাত, এটাও বলে দিই, ওদের সাথেই বসবে ডাজ এই টেন্সে আজকের ক্লাসে। কিন্তু ফিউচারে যখন যাব তখন এরকম এরকম ক্লাস আসবে, টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, যখন হ্যাভ হ্যাজ এর ব্যাপারটা আসবে তখন এদের সাথেই শুধু বসে হ্যাজ। ওকে, সো এই ডাজ বা হ্যাজ বা ভার্বের এস বা ইএস ফর্ম, ভার্বের এস বাই ইএস ফর্ম যেরকম রিড থেকে রিডস, ইট থেকে ইটস, এগুলো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথেই হয়। সো এবার আমরা দেখছি যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হবে। সো আমি দেখছি যে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস বি ওয়ান। সো সাবজেক্ট যদি হি হয় তাহলে কি হয়ে যাবে, ডু থাকবে না, নেগেটিভে, হি ডাজ নট, ডাজ প্লাস নট প্লাস বি ওয়ান কি, ইট অ্যাপলস। হি ডাজ নট ইট অ্যাপলস, ও আপেল খায় না। হি ডাজ নট ইট অ্যাপলস, ও আপেল খায় না। এবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক আজকে দিচ্ছি না, এই ভিডিওটা যখন প্রসেসিং করে আপলোড করব তখন সাথে পিডিএফ আর অডিও লেসনও তোমরা পেয়ে যাবে আগামীকালকে। বাট হি ডাজ নট ইট অ্যাপলস, এখানে যেরকম হি এর সাথে ডাজ হলো, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বাড়িতে আই ডু, উই ডু, হি ডাজ, she does, I do, we do, he does, she does, I do, we do, he does, she does, I do, my brother does, I do, we do, my sister does, I do, my father does. Okay, so I মানে একটা সমস্ত সাবজেক্ট গুলো বলবে আর একটা শুধু থার্ড পারসন সিঙ্গুলার নেবে, একজনের সাথে ডু একজনের সাথে ডাজ, এরকম করে বলার প্র্যাকটিস করবে, যাতে করে বলার সময় এটার মুখে না আটকায়, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে কার সাথে ডু কার সাথে ডাজ, ওটা আলাদা করে চিন্তা করতে হবে না যখন রেগুলার অ্যাকশন নিয়ে কথা হচ্ছে। বারবার বলে দিই, কোন সময়ে কথা হচ্ছে সেটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট। ডু আর ডাজ আসলে কি, এই সময়টাকে নির্দেশ করছে শুধু। যখন আরেকটা সময়ে চলে যাব যে কাজগুলো হয়ে গেছিল, আমি আপেল খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি করব, আমি করছিলাম, তখন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ডু ডাজ চেঞ্জ হয়ে অন্য কিছু চলে আসবে। ডু ডাজ মানে এক একটা অক্সিলারি ভার্ব হচ্ছে, আমি আগেও বলেছি যে ইংলিশ গ্রামারের সবচেয়ে ইফেক্টিভ ওয়ে বা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে হেল্পিং ভার্বকে ধরে প্র্যাকটিস করতে শুরু করে। এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এইগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তোমার মোর দেন 50%, 70-80% ইংলিশ গ্রামার কভার হয়ে যাবে, বলতে গিয়ে স্পোকেন ইংলিশে কোনো সমস্যা হবে না। ওকে, সো ডু আর ডাজ সবসময় অ্যাসোসিয়েটেড হবে প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে, যেখানে রেগুলার অ্যাকশন বা হ্যাবিটের কথা হচ্ছে। ওকে, সো আই ডু, উই ডু, হি ডাজ, শি ডাজ, আই ডু, উই ডু, মাই ফ্রেন্ডস ডু, মাই ফ্রেন্ড ডাজ, মাই ফ্রেন্ডস ডু, মাই ফ্রেন্ডস যখন অনেক বন্ধু আছে তখন ডু, মাই ফ্রেন্ড একজনের কথা হচ্ছে তখন ডাজ, মাই কাজিন, my cousin does, we do, my cousin does. সো এই ডু ডাজ কার সাথে ডু কার সাথে ডাজ, এটা লম্বা সেন্টেন্স না বানিয়ে শুধু এতটুকু ভাবে প্র্যাকটিস করতে থাকবে। রবি ডাজ, রবি ডাজ, উই ডু, আই ডু, উই ডু, রবি ডাজ, শি ডাজ। এবার ডাজ কি আলটিমেটলি যখন নেগেটিভ সেন্টেন্সটা আসছে যে হি ডাজ নট, আই ডু নট, I do not, we do not, he does not, she does not, Robi does not, we do not.
ওকে, সো ডু, আই ডু, উই ডু এরকম করে প্র্যাকটিস করছি। তারপর আই ডু নট, উই ডু নট, হি ডাজ নট, শি ডাজ নট, রাইট? সো হি ডাজ নট ইট অ্যাপলস, রবি ডাজ নট ইট অ্যাপলস, does not eat apples. My friends, আমার বন্ধুরা, কি হবে? ডু নট না ডাজ নট? মাই ফ্রেন্ডস বহু বচন হয়ে গেল, মানে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারটা ভালো করে বুঝে নাও। আমি তুমি ছাড়া পৃথিবীতে যত একজন আছে, একজন আমার ভাই, আমার খুড়তুতো ভাই, আমার কুকুর, বিড়াল, খ্যাকশিয়াল, ওকে, বোর্ড, কলম, আকাশ, ঘুড়ি, পাখি, যা কিছুর কথা বলছো, একটা জিনিসের যখন কথা বলছো বা একটা প্রাণী বা একটা মানুষ বা একটা রিলেশনশিপে কাউ কথা বলছো, তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার। আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, আর বাকি সব থার্ড। ওকে, সো থার্ড পারসনের সাথে আসবে মাই ফ্রেন্ডস ডাজ নট, মাই ফ্রেন্ডস হয়ে গেলে ডু নট, মাই ফ্রেন্ডস অ্যাস আছে অনেকগুলো বন্ধু, সো মাই ফ্রেন্ডস ডু নট। এবার আরেকটা জিনিস মজাদার ব্যাপার, এটাও একটা ছোট্ট টপিক, অনেকের ডাউট থাকে যে ইয়োর যখন হয়ে যায় তখন কি? আমার বন্ধু, তোমার বন্ধুরা এরকম থাকলে কি হবে? আমার বন্ধু মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, ওকে, তোমার বন্ধু, তোমার বন্ধু ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড। এখানে বলছি ইউ, ইউ ডু নট, ইউ ডু নট, রাইট? ইউ ইউ ডু নট ইট অ্যাপলস, তুমি আপেল খাও না, ইউ ডু নট ইট অ্যাপলস। এবার ইয়োর ফ্রেন্ড লিখলে কি হবে? ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু, তুমি বললে ইউর সাথে তো ডু বসেছে, তাহলে ইয়োর ফ্রেন্ড, এটাও তো ইউ দিয়েই শুরু, তাহলে তো ডুই বসার কথা না। ইয়োর ফ্রেন্ড, সাবজেক্টটাকে, কাজটা কে করছে সেটা দেখতে হবে, ইয়োর ফ্রেন্ড নাকি ইয়োর ফ্রেন্ডস। কাজটা তো ইউ শুরুতে ইয়োর আছে বলে কাজটা তুমি করছো না, তোমার বন্ধুর কথা বলা হচ্ছে। সো ইয়োর ফ্রেন্ড হোক বা ইয়োর কাজিনস, তোমার খুড়তুতো ভাই বোনেরা, কাজিন মানে ভাই বা কাজিন মানে শুধু বোন ওরকম না, কাজিন মানেই হচ্ছে খুড়তুতো ভাই, খুড়তুতো বোন, সবাইকে কাজিন বলি, কাজিন। ওকে, সো ইয়োর কাজিনস, ইয়োর ফ্রেন্ড, ইয়োর কাজিনস। সো এখানে ইয়োর, ইয়োর দুটো ইয়ার দিয়ে শুরু হয়েছে, কিন্তু দেখতে হবে আমাকে ইউ এখানে সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে কার কথা বলা হচ্ছে, ইয়োর ফ্রেন্ড। সো ইয়োর ফ্রেন্ড যদি হয় তাহলে ডাজ, ইয়োর ফ্রেন্ড ডাজ, ইয়োর ফ্রেন্ড ডাজ নট, your cousins do not. Okay, your cousins do. So your cousins do, your cousins do not. কেন? cousins, cousin নয়, একজনের কথা বলা হচ্ছে না, cousins, এই জন্য do। আর এখানে your friend আছে, সেই জন্য does। friends হয়ে গেলে do হয়ে যাবে। গট ইট? নাও কোশ্চেন, যখন কোশ্চেনে যাব কিচ্ছু করতে হবে না, শুধু এই ডু আর ডাজ যেটাই আছে সেটাকে উঠিয়ে সাবজেক্টের সামনে বসিয়ে দিতে হবে, দ্যাটস ইট, দ্যাট সিম্পল ইট ইজ। সাবজেক্ট বা সাবজেক্ট যাই আছে, সে আমার থার্ড পারসন সিঙ্গুলার থাকুক, থার্ড পারসন প্লুরাল থাকুক, তার সাথে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার হচ্ছে ডু বা ডাজ, সেটাকে সেখান থেকে উঠিয়ে সামনে বসিয়ে দিতে হবে। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো যে ডু অ্যাজ এ অ্যাকশন ভার্ব ব্যবহার হয়, যেখানে ডু মানে করা, আই ডু আমি করি, আই ডু নট আমি করি না। ওকে, আমি আই ডু আমি করি, আই ডু নট আমি করি না। এবার আই ডু নট ইট, আই ডু নট ইট, এখানে আমি খাই না, আমি খাওয়া করি না বা আমি খাই করি না ওরকম না, আই ডু আমি করি। ওকে, আই ডু আমি করি, আই ডোন্ট আমি করি না, আই ডু আমি করি, আই ডোন্ট আমি করি না। এতটুকু যখন ইউজ হচ্ছে যে আই ডু, তুমি কি করো, তুমি কি করো, ডু ইউ, ডু ইউ ডু, ডু ইউ ডু এরকম জিজ্ঞেস করতে হবে, ডু ইউ বললে হবে না, ডু ইউ। এটাই বেশি কনফিউজিং। কেন কনফিউজিং? কারণ এখানে দুবার ডু ব্যবহার হচ্ছে বা একবার ডু একবার ডাজ ব্যবহার হচ্ছে, এই জন্য বেশি কনফিউজিং। ডু ইউ ডু, তুমি কি করো, ডু ইউ ডু তুমি কি করো। সো প্রথম ডুটা কিসের জন্য? কোশ্চেনের জন্য। দ্বিতীয় ডুটা কিসের জন্য? অ্যাকশন ভার্ব ডু। ওকে, সো এটাতে আসছি এখন প্রশ্ন কিভাবে করতে হয়, আর সেখানে কনসেপ্টটা মানে কোন কোন ডুটা কি, কোন ডাজটা কি, সেগুলোতে আসছি। সো এই ডুটা ক্লিয়ার হয়েছে। এই ডুটা হচ্ছে অ্যাকশন ভার্ব, যার আলাদা আলাদা ফর্ম আছে, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। আর এই মেইন ভার্বের যে ফর্মগুলো আছে এগুলোকেই আবার অক্সিলারি হিসেবে ব্যবহার করি। অক্সিলারি হিসেবে কি ব্যবহার করি সেটা দেখলাম। রেগুলার অ্যাকশন বা হ্যাবিট বা ট্রু কোন স্টেটমেন্টে, মানে গ্রামারের ভাষায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু আর ডাজ এর ব্যবহার আমরা দেখতে পাই, নেগেটিভ সেন্টেন্সে আর কোশ্চেনে, পজিটিভ সেন্টেন্সে দেখতে পাই না। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার থাকে সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস আদার ওয়ার্ডস, যেরকম আই ইট,
he eats. I eat, he eats. I go, he goes. I study, my friend studies. I study, we study, I study, we study, you study. আমি পড়ি, আমি পড়াশোনা করি, তুমি পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করো, আমরা পড়াশোনা করি, ওরা পড়াশোনা করে। I study, we study, you study, they study. ওকে, বাট যখন হি বা শি চলে আসছে তখন এখানে V5 বসে যাবে। হি স্টাডিজ, মাই ফ্রেন্ড স্টাডিজ, মাই সিস্টার স্টাডিজ, মাই কাজিন স্টাডিজ। ওকে, কিন্তু এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। যখনই আমরা নেগেটিভে চলে যাচ্ছি, যে আমি পড়াশোনা করি না, ও পড়াশোনা করে না, তখন সেটা আমিই থাকি বা ওই থাকুক, সবার ক্ষেত্রে আমাকে অক্সিলারি ভার্ব এখানে ডু বা ডাজ ঢোকাতে হবে। সো আই থাকলে ডু নট, উই থাকলে ডু নট, ইউ থাকলে ডু নট, দে থাকলে ডু নট, মাই ফ্রেন্ডস থাকলে ডু নট, দে থাকলে ডু নট। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে যেরকম হি, শি, ইট, মাই ফ্রেন্ড, মাই কাজিন, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই ব্রাদার, এরকম থাকলে হয়ে যাবে ডাজ নট। সো আই ডাজ নট, আই ডু নট, হি ডাজ নট, উই ডু নট, she does not, they do not, you do not, my friend does not. রাইট? সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তারপর আমরা দেখি প্রশ্নতে যাই। এবার প্রশ্ন কিভাবে বানাবো, যে সিম্পলি ডু ডাজ যেখানে যেটা ব্যবহার হচ্ছিল, ডু ডাজ যেখানে যেটা ব্যবহার হচ্ছিল সেটাকে সেখান থেকে বের করে এনে সামনে লাগানো। কিন্তু ডু ডাজে কনফিউশনটা ক্রিয়েট হয় যে একই সেন্টেন্সে দুবার ডু বা একবার ডু একবার ডাজ, এই সব জায়গাগুলোতে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। সো সেই সমস্ত কনফিউশন গুলো আমরা ক্লিয়ার করব। সো কি বলছিলাম, যে যখন আমি পজিটিভ নেগেটিভ সেন্টেন্স বানাচ্ছি কোনো ডু ডাজের ব্যবহার হচ্ছে না রেগুলার অ্যাকশন বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এবার যখন আমি, দেখো আমি কেন বলেছি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করলে সবকিছু কভার হয়ে যাবে। 10 রকমের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, সেখানে সমস্ত কটা টেন্স কভার হয়ে যাবে। ওকে, সমস্ত কটা টেন্স কভার হয়ে যাবে। যেরকম এই ক্লাসটা করতে করতে আমরা কোন টেন্স পড়ে নিচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি কিন্তু গ্রামার ধরে যাচ্ছি না, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি প্র্যাকটিক্যাল ওয়েতে যাচ্ছি, এক একটা টেন্স কভার হয়ে যাচ্ছে। ওকে, প্র্যাকটিক্যাল ওয়ে ধরে যাচ্ছি, এক একটা টেন্স কভার হয়ে যাবে। সো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে টেন্সের ক্লাস শুরু হলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো ওগুলো হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে বুঝে নিলে সব বুঝে যাবে, গ্রামারও বুঝে যাবে, স্পোকেন, প্র্যাকটিক্যাল সবকিছু বুঝে যাবে। ওকে, সো পজিটিভ সেন্টেন্স দেখলে যেখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব ইউজ হলো না, এই টেন্সটাতে, স্পেশালি এই টেন্সটাতে যেখানে রেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে কথা হচ্ছে। যখন নেগেটিভ সেন্টেন্স দেখছি আমরা, তখন কি দেখছি, যে হি does not practice every day. ও রোজ প্র্যাকটিস করে না। খুব বাজে জিনিস। If you really want to learn and speak English, you have to practice every day. But he does not practice every day. ও রোজ প্র্যাকটিস করে না। এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি, ও কি রোজ প্র্যাকটিস করে? ও কি রোজ প্র্যাকটিস করে? কত সোজা। দেখো, ইংরেজিতে সেন্টেন্স কোশ্চেন বানানোটা শিখতে হবে। সো কোশ্চেন বানানো শিখতে গেলে আগে অক্সিলারি ভার্বটাকে, এক একটা অক্সিলারি ভার্ব শিখে গেলেই দ্যাটস ইট। এই 10টা ক্যাটাগরি বলবো, 10টা ক্যাটাগরি শিখে গেলে মানে কোনো কোশ্চেন আর বাকি থাকবে না যেটা তুমি জিজ্ঞেস করতে পারছো না। যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময়ের জন্য, যে কোনো টেন্সের ব্যাপারে প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছো, ইউ ক্যান কনফিডেন্টলি আস্ক দ্য কোশ্চেন, বিকজ ইউ নো হাউ টু ইউজ ইচ অ্যান্ড এভরি অক্সিলারি ভার্বস। কোশ্চেন করতে গেলে একটাই জিনিসের মেইন দরকার, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, যেটাকে আমরা সহজ বাংলায় বলি হেল্পিং ভার্ব। সহজ বাংলা না ইংলিশেই, বাট সহজভাবে বোঝার জন্য হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্ব, প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্ব হচ্ছে মেইন, মানে যে কোনো প্রশ্ন, যে কোনো সময়। ওকে, ডু ইউ প্র্যাকটিস এভরিডে? তুমি কি রোজ প্র্যাকটিস করো? হ্যাভ ইউ প্র্যাকটিসড টুডে? হ্যাভ ইউ প্র্যাকটিসড দ্য লাস্ট হোমওয়ার্ক? তুমি কি লাস্ট হোমওয়ার্কটা প্র্যাকটিস করেছো? হ্যাভ ইউ প্র্যাকটিসড? হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কি প্র্যাকটিস করেছো? ডু ইউ প্র্যাকটিস এভরিডে? তুমি কি রোজ প্র্যাকটিস করো? সো ডু দিয়ে যখন বলছি, প্রেজেন্ট ইনডেফিনিটের কথা বলছি। হ্যাভ ইউ প্র্যাকটিসড, তখন তোমাকে বলছি যে তুমি কি প্র্যাকটিস করেছো। আর দিয়ে কখন বলবো? আর ইউ প্র্যাকটিসিং, তুমি কি প্র্যাকটিস করছো? আর ইউ প্র্যাকটিসিং। হ্যাভ ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছো। একটা হচ্ছে করেছো, তোমার কি প্র্যাকটিস করা হয়ে গেছে। আর ইউ প্র্যাকটিসিং, তুমি কি প্র্যাকটিস করছো। উইল ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করবে। উইল ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করবে। ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে। ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে। রাইট?
হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং, তুমি কি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছো? হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং সিন্স মর্নিং, তুমি কি সকাল থেকে প্র্যাকটিস করছো? সো আমরা জাস্ট হেল্পিং ভার্বটার যদি ভালো করে ব্যবহার শিখে নিই, ক্লিয়ার, কোথাও প্রশ্ন করতে গিয়ে আটকে যাবে না। এবার তুমি হ্যাঁ বানাতে প্রশ্ন করছো, শুধু উত্তরটা হ্যাঁ বানাতে চাই। ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে? ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি কি গতকালকে প্র্যাকটিস করেছিলে? ডিড দিয়ে প্রশ্ন করলাম। ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো? ডু দিয়ে প্রশ্ন করলাম। আর ইউ প্র্যাকটিসিং, তুমি কি প্র্যাকটিস করছো? ইজ শি প্র্যাকটিসিং, ও কি প্র্যাকটিস করছে? ওকে, ডাজ শি প্র্যাকটিস এভরিডে, ও কি রোজ প্র্যাকটিস করে? ডাজ শি প্র্যাকটিস এভরিডে, ও কি রোজ প্র্যাকটিস করে? হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কি প্র্যাকটিস করেছো? হ্যাজ ইউর ব্রাদার প্র্যাকটিস, হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কি প্র্যাকটিস করেছো? হ্যাজ ইউর সিস্টার প্র্যাকটিসড, তোমার বোন কি প্র্যাকটিস করেছে? উইল ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করবে? সো ডু, ডিড, ডাজ, আর, ইজ, হ্যাভ, হ্যাজ, উইল, দ্যাটস ইট। যে কোনো প্রশ্ন যেটা তুমি হ্যাঁ বা নাতে উত্তর চাও, এগুলো। আর হচ্ছে কয়েকটা মডেল। ক্যান ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করতে পারবে? কুড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করতে পারতে? দ্যাটস ইট। হেল্পিং ভার্ব গুলোকে একবার গ্রিপে নিয়ে নিলে, এগুলোই হচ্ছে এক একটা ক্যাটাগরি যেগুলো আমরা অ্যাপ্রোচ করছি। ওকে, সো সেকেন্ড ক্যাটাগরি চলছে। একবার হেল্পিং ভার্ব গুলোকে প্র্যাকটিস করে নেবে, তোমার সমস্ত কোশ্চেন বলতে পারবে। এবার যখন তুমি হ্যাঁ বা না এর বাইরে কোনো উত্তর চাইছো, উত্তর চেয়ে মানে এর বাইরে কিছু উত্তর চাইছো, মানে ওপেন এন্ডেড কোশ্চেন করছো তুমি, যেখানে একটা উত্তর যা কিছু হতে পারে, তখন এই হেল্পিং ভার্ব গুলোর সামনে WH লেগে যাবে। ওকে, ওয়েন ডিড ইউ প্র্যাকটিস, তুমি কখন প্র্যাকটিস করেছিলে? হোয়াট ডু ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করো? হোয়াট আর ইউ প্র্যাকটিসিং, তুমি কি প্র্যাকটিস করছো? হোয়াট ইজ শি প্র্যাকটিসিং, ও কি প্র্যাকটিস করছে? হোয়াট ডাজ হি প্র্যাকটিস, ও কি প্র্যাকটিস করে? হোয়াট হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কি প্র্যাকটিস করেছো? হোয়াট হ্যাজ শি প্র্যাকটিসড, ও কি প্র্যাকটিস করেছে? হোয়াট উইল ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করবে? ওয়েন উইল ইউ প্র্যাকটিস, তুমি কখন প্র্যাকটিস করবে? ওকে, ওয়াই বা ওয়্যার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? ওয়্যার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গেছিলে? ওয়্যার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গেছিলে? ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গেছিলে? ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও? ওয়্যার ইজ শি গোয়িং, তুমি কোথায়, ও কোথায় যাচ্ছে? ওয়্যার ইজ শি গোয়িং? সো ইটস ভেরি ইজি। জাস্ট সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাতে আমরা প্র্যাকটিস করি না বলে আমাদের কাছে টোটাল জিনিসটা এত কনফিউজড মনে হয়। আজকে একটা কমেন্ট পেয়েছি আমি যে খুবই একটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স কিভাবে বানাবো, এটার কোশ্চেন। সো আই এম সরি, আমি কমপ্লেক্স বানানোর জন্য এখানে নেই। ওকে, আই এম নট এ ইংলিশ গ্রামার এক্সপার্ট, বাট এটা কোনো প্রয়োজনই। এখন আমি বলছি যে উই হ্যাভ সো মেনি প্রবলেমস, এটা একটা সোজা সিম্পল বাংলা ইংলিশ সেন্টেন্স। উই হ্যাভ সো মেনি প্রবলেমস, আমাদের অনেক প্রবলেম আছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাও, এটা কি কোশ্চেন হলো? সো আমি উত্তর এটাই দিয়েছি যে আই ডোন্ট নো, উই কান্ট হেল্প, আমি জানি না প্রশ্নটা কে করেছে। সো উই ডোন্ট নো দ্য আনসার বিকজ I am here to make your English journey simpler, not to make simple sentences complex. সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বানানো শিখে আমি কি করব? ওকে, সো আই এম নট দ্যাট কাইন্ড অফ টিচার যে তোমাকে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বানানো শেখাবে। পুরো যে স্পোকেন ইংলিশের ব্যাপারটা, ওটাকে কিভাবে সিম্পল বানানো যায়, কিভাবে সহজ, কিভাবে ভয় কাটিয়ে ইজিলি প্র্যাকটিস করা যায়, আই এম জাস্ট ডুইং দ্যাট। ওকে, অনেক টপিকের বাইরে গিয়ে অনেক কথা হয়ে গেছে। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে আমরা প্রশ্ন বানানো শিখছি ডু আর ডাজ ব্যবহার করে। সো ডু ডাজ ব্যবহার করেছো মানে, এবার দেখলে তো এক একটা অক্সিলারি ভার্ব কিন্তু কি বলছে, এক একটা সময়ের কথা বলছে, আর কিছুই না। সো ডু ডাজ কি সময়ের কথা বলছে? ডু বা ডাজ ইউজ হলো সেন্টেন্সে, মানে সে রেগুলার হ্যাবিট বা অ্যাকশনের কথা, রেগুলার হ্যাবিট বা রেগুলার অ্যাকশনের কথা বলছে, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার হি ডাজ নট প্র্যাকটিস এভরিডে, ও রোজ প্র্যাকটিস করে না। এবার জাস্ট প্রশ্ন করতে চাইছি, ও কি রোজ প্র্যাকটিস করে? কিছুই করতে হবে না, তোমাকে ডাজটাকে সামনে নিয়ে আসতে হবে। ডাজ হি প্র্যাকটিস এভরিডে, ও কি রোজ প্র্যাকটিস করে? ওকে, এবার তুমি নেগেটিভে প্রশ্ন করবে, ও কি রোজ প্র্যাকটিস করে না, তাহলে কিছুই নেই, ডাজ নটটাকে একসাথে সামনে নিয়ে আসবে। ডাজ একসাথে সামনে নিয়ে আসবে, এটা একটা রুলস আছে, ছোট্ট একটা রুল মনে রাখবে, যে ডাজ নট, এই যে কথাটাকে আমরা শর্টে এভাবে লিখি, হি ডাজেন্ট,
ইট অ্যাপলস। ওকে, আমি এক্সাম্পল গুলো একদম সিম্পল রাখছি, খুব বেশি ভেরিয়েশন করছি না বোঝাবার জন্য। প্র্যাকটিসে খুব বেশি ভেরিয়েশন থাকবে প্র্যাকটিস করার জন্য। এখানে যে এক্সাম্পল গুলো লিখছি সেই ইট আর প্লে বারবার বারবার লিখেই যাচ্ছি দুটো তিনটে সেন্টেন্সকে। কেন? ভেরিয়েশন আনছি না, জাস্ট কনসেপ্টটা বোঝো। প্র্যাকটিসের জন্য আলাদা প্র্যাকটিস মেটেরিয়ালস আছে। সো ওকে, সো হি ডাজন্ট ইট অ্যাপলস, ও আপেল খায় না। এবার ছোট্ট কনসেপ্টটা বোঝার জন্য বলছি, যখন তুমি নেগেটিভে প্রশ্ন করবে যে ও কি আপেল খায় না, এটা যদি শর্ট ফর্মে আছে, ডাজন্ট আছে একসাথে, তাহলে পুরো ডাজন্টটাকে সামনে নিয়ে চলে আসবে। ডাজন্ট হি ইট অ্যাপলস, ডাজন্ট হি ইট অ্যাপলস, ও কি আপেল খায় না, ডাজন্ট হি ইট অ্যাপলস। কিন্তু এটা যদি আলাদা আলাদা আছে, হি ডাজ নট প্র্যাকটিস এভরিডে, মানে তুমি বলার সময় বলছো হি ডাজ নট প্র্যাকটিস এভরিডে, তখন তুমি সেম ভাবেই তুমি আলাদা আলাদা রেখেই প্রশ্নটা করতে চাইছো, তখন তুমি এরকম করে বলবে না কিন্তু যে ডাজ নট হি প্র্যাকটিস এভরিডে, এরকম বলবে না। যদি শর্ট ফর্ম ইউজ না করো, নট আলাদা করে লাগায় কেউ, জাস্ট ইনফো নলেজের জন্য, আদারওয়াইজ প্র্যাকটিস করার সময় সবসময় কন্ট্রাক্টেড ফর্মে ইউজ করো, সুবিধা হবে। যদি কন্ট্রাক্টেড ফর্মে ইউজ না করে কেউ আলাদা আলাদা করে, এখানে যেরকম ডাজ নট আলাদা আলাদা এরকম ভাবে রেখেই প্রশ্নটা করতে চায়, তাহলে নটটা সবসময় সাবজেক্টের পরে হয়ে যাবে। যেরকম ডাজ হি নট প্র্যাকটিস এভরিডে, ডাজ হি নট প্র্যাকটিস এভরিডে। ওকে, কিন্তু এটাকে যদি শর্টে প্রশ্ন করতে চাই বা স্পোকেনে যেভাবে ব্যবহার হয় সেভাবে প্রশ্ন করতে চাই, তাহলে ডাজটা আর নটটা একসাথে রাখতে হবে, এরকম করে ডাজন্ট হি প্র্যাকটিস এভরিডে, ডাজন্ট হি প্র্যাকটিস এভরিডে, ওকে রোজ প্র্যাকটিস করে না। সো ডাজ হি নট প্র্যাকটিস এভরিডে, ডাজ হি নট গো টু জিম, ডাজ হি নট গো টু স্কুল, ডাজ হি নট গো টু অফিস, ও কি অফিসে যায় না, স্কুলে যায় না, জিমে যায় না, এভাবেও বলতে পারি। আর স্পোকেন ইংলিশে মানে এভাবে বলতে পারি, এটা বললে ভুল নয়। ওকে, কিন্তু ভুল হয়ে যাবে যদি তুমি বলো ডাজ নট হি প্র্যাকটিস এভরিডে, এরকম বললে গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। ওকে, সো আমি এতটুকুই সাজেস্ট করবো। আর তোমরা যে প্র্যাকটিস মেটেরিয়ালস গুলো পাবে সেখানেও ডু নট আলাদা আলাদা কমই পাবে, বাট বোঝার জন্য যাতে করে কেউ বললে বা কোথাও লেখা দেখলে যাতে করে অসুবিধা না হয়, এই জন্য কোথাও কোথাও ডাজ নট বা ডু নট আলাদা দেখতে পাবে, বাট ম্যাক্সিমাম জায়গায় ডোন্ট বা ডাজন্টেরই ইউজ করেছি। তো যখন প্রশ্ন করবে পুরোটাকে জাস্ট সামনে নিয়ে আসতে হবে, ডাজন্ট হি প্র্যাকটিস এভরিডে, ডাজন্ট হি ইট অ্যাপলস, এরকম করেই হি থাকলে, শি থাকলে, কারোর নাম থাকলে ডাজ ইউজ হচ্ছে। আর এখানে যদি আমার দে থাকে, যে দে ডু নট লাইক জাঙ্ক ফুড, ওরা জাঙ্ক ফুড ভালোবাসে না। আমাদের ঘরে কয়েকজন গেস্ট আসবে, জিজ্ঞেস করছি যে ওরা কি খেতে ভালোবাসে, কিছু চপ কাটলেট নিয়ে আসবো বাইরে থেকে, চাউমিন, মিক্স চাউমিন নিয়ে আসবো। সো আমার একজন বলছে যে না, ও জাঙ্ক ফুড খেতে ভালোবাসে না, ওরা জাঙ্ক ফুড খেতে ভালোবাসে না, দে ডু নট লাইক জাঙ্ক ফুড, দে ডু নট লাইক দে ডু নট লাইক জাঙ্ক ফুড। এবার আমি প্রশ্ন করব যে ওরা কি জাঙ্ক ফুড খেতে ভালোবাসে না, ওরা কি জাঙ্ক ফুড খেলতে ভালোবাসে, যদি হয় তাহলে নট লাগবে না, শুধু ডু লাগবে। শুধু ডুটাকে সামনে নিয়ে আসবো, ডু দে লাইক জাঙ্ক ফুড, ওরা কি জাঙ্ক ফুড খেতে ভালোবাসে। আর ওরা কি জাঙ্ক ফুড খেতে ভালোবাসে না, তখন এই ডু নটটাকে আলাদা আলাদা রাখবো না, এই ডু নটটাকে একসাথে করে দেবো ডোন্ট, আর এই ডোন্টটাকে নিয়ে আসবো সামনে, তারপর বাকি সেন্টেন্সটা লিখে দেবো, ডোন্ট দে লাইক জাঙ্ক ফুড, ওরা কি জাঙ্ক ফুড খেতে ভালোবাসে না, ডোন্ট দে লাইক জাঙ্ক ফুড, ওরা কি জাঙ্ক ফুড খেতে ভালোবাসে না। এই হচ্ছে কনসেপ্ট। সময় অনেকটাই হয়ে গেল। আরেকটা ছোট্ট যেটা ওখানে বলেছিলাম, ডু ডাজ একই সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে, এই ছিল প্রশ্ন। ওকে, প্রশ্নটা ক্লিয়ার করলাম। প্রশ্নের ব্যাপারে যদি ডু ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন হচ্ছে কোনো ডাউট থাকে তারপর বলবে, তারপরে আরেকটা ক্লাসে আমরা WH প্লাস ডু ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন পজিটিভ নেগেটিভ হয় সেটাও দেখবো। কিন্তু ছোট্ট কনসেপ্ট একটা রয়ে গেছে, সেটা লাস্ট, সেটা হচ্ছে ডু, দুবার একই সেন্টেন্সে, ডু ইউ ডু ইট, ডু ইউ ডু ইট, এগুলো কম ব্যবহার হয়, সেরকম যেহেতু মানে দেখতে শুনতে বেশি সুন্দর লাগে না তাই খুব বেশি ব্যবহার হয় না, বাট কোথাও দেখলে, বাট এরকম করে দেখতে মনে হবে কিছু ভুল আছে সেন্টেন্সে, কোনো কিছু ভুল নেই। যেরকম করে তোমাকে বলছি ডু ইউ ইট, ডু ইউ ইট বা ডাজ শি ইট, ডাজ শি ইট অ্যাপল, ডাজ শি ইট অ্যাপলস, ডাজ শি ইট জাঙ্ক ফুড, ও কি জাঙ্ক ফুড খায়, ডাজ শি ইট, ও কি জাঙ্ক ফুড, ডাজ শি ইট, ও কি খায়, ডু ইউ ডু, ওকে, ডু ইউ ডু বা ডু ইউ ডু ইট, তুমি কি এটা করো। সো এখানে ডু বা ডাজ এগুলো হচ্ছে প্রশ্ন করার জন্য হেল্পিং ভার্ব, যেগুলো এতক্ষণ আমরা দেখলাম। ডু ডাজ এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। পরের যে ডুটা আসছে, যে ডু ইউ ডু ইট,
তুমি কি এটা করো, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব ডু। ওকে, এরকম করে ও কি এটা করে, ও কি এটা করে, ডাজ শি, তখন শি আছে বলে আর ডাজ হবে না। একবার ডাজ সেন্টেন্সে লেগে গেলে তখন সেকেন্ড ভার্বটা ডুই হয়। সো ডাজ শি ডু ইট। কিন্তু এই ধরনের সেন্টেন্স, এই ধরনের প্রিপারেশন কোথাও ব্যবহার হয় না, জেনারেলি এরকম ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাই না। ওকে, সো ইউজ করি না এরকম। সো জেনারেলি কি হয়, এটা করে না বলে আমি জিজ্ঞেস করি যে ও কি পড়াশোনা করে, ও কি পড়াশোনা করে, ও কি গান গায়, ডাজ শি প্লে গিটার, ও কি গিটার বাজায়, ডাজ শি প্লে গিটার। সো বুঝতে পারছো, ডাজ শি প্লে গিটার। সো এখানে শি আছে বলে এই প্লেটা প্লেস হয়ে যায়নি, কিন্তু যেটা বললাম যে সেন্টেন্স একবার ডু বা ডাজ লেগে গেলে সেখানে থার্ড পার্সনের সাথেও আর এস বা ইএস ফর্ম যোগ হয় না। যেটা আমরা দেখেছি যে শি প্লেজ, আই প্লে, উই প্লে, দে প্লে, ইউ প্লে, কিন্তু শি প্লেজ, হি প্লেজ। কিন্তু যখনই সেন্টেন্সে প্রশ্ন করতে যাব, যেরকম ডু ইউ প্লে, ডু ইউ প্লে, এখানে ইউ আছে বলে আমি ডু ব্যবহার করছি, এরকম করে শি আছে বলে ডাজ ব্যবহার করছি, ডাজ শি প্লে, সেখানে প্লেজ হবে না। ডু বা ডাজ সেন্টেন্সে একবার বসে গেলে সেখানে আর ভার্বের এস বা ইএস ফর্ম ব্যবহার হয় না, সব জায়গায় ভি ওয়ান ফর্মই ব্যবহার হবে। এরকম করেই ডাজ এখানে লেগে গেল, তো শি এর পরে আর ডাজ হবে না। ডাজ শি ডু ইট, ওকে এটা করে। এই সেন্টেন্সটা ভুল নয়, এখানে ক্রস বলেছি বলে সেন্টেন্সটা ভুল নয়। এরকম ধরনের ফ্রেজ খুব, মানে এরকম ধরনের সেন্টেন্স খুব কম ব্যবহার করা হয়। এখানে ডাজ শি ডু ইট এর জায়গায় এই ডু মানে কি, করা কোনো অ্যাকশন। সো এই অ্যাকশনের জায়গায় সে ভার্বটা কি অ্যাকশন হচ্ছে সেটাকে ডিরেক্টলি বলি। ডাজ শি প্লে, ডাজ শি ইট, ডাজ শি সিং, ডাজ শি কোঅপারেট, ও কি সহযোগিতা করে, ওকে কোঅপারেট করে সবার সাথে মিলেমিশে চলে, ডাজ শি হেল্প ইউ, ও কি তোমাকে সাহায্য করে, ডাজ শি কাম অন টাইম, ও কি সময় মতো আসে। ওকে, সো এখানে দেখলাম আমরা যে একই সেন্টেন্সে ডাজ ডু এর ব্যবহার, একই সেন্টেন্সে ডু এর ব্যবহার, ডু ইউ ডু ইট, তুমি কি এটা করো। ওকে, সো এগুলো কোনো কনফিউজিং নেই, জাস্ট এভাবে ভাববে যে একই সেন্টেন্সে দেখলে যে প্রথম যে ডু বা ডাজ যেটাই থাকলো সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, প্রশ্ন করতে গিয়ে যেটা ব্যবহার করতে হয়। আর সেম সেন্টেন্সে অন্য কোনো ভার্ব যদি ব্যবহার না করে আমরা ডু অ্যাকশন ভার্বটাকেই ব্যবহার করতে হচ্ছে, সেই সিচুয়েশন গুলোতেই শুধু ডুটাকে অ্যাজ এ দুবার দেখতে হয় আমাদেরকে। ডু ইউ ডু ইট, এই যে সেকেন্ড টাইম ডুটা এলো, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বটা ডু এর জায়গায় অন্য যা কিছু ব্যবহার করতে পারতাম আমি, ডু ইউ প্লে, ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো, তুমি কি খেলো, ডু ইউ স্টাডি, ডু ইউ সিং, ডু ইউ সুইম। ওকে, যা খুশি এরকম জায়গা, এই যে ভার্বগুলো সবগুলো ভি ওয়ান। এরকম করে ডু একটা অ্যাকশন ভার্ব হিসেবে আছে, আমরা শুরুতেই দেখেছি ডু অ্যাকশন ভার্ব, ডু মানে করা। সো ডু ইউ ডু ইট মানে তুমি কি এটা করো। সো এখানে প্রথম ডু মানে কিন্তু করা নয়, প্রথম ডুটা জাস্ট এ হেল্পিং ভার্ব, যেটা বললাম শুরুতে যে এই প্রেজেন্ট ইনডিফিনিট সময়টাকে জাস্ট কাউর রেগুলার অ্যাকশন বা হ্যাবিট, অভ্যেস বোঝানোর জন্য ব্যবহার করি। সো অভ্যেস বোঝানোর জন্য প্রশ্ন করার সময় আমরা ডু বা ডাজের ব্যবহার করছি। ডাজ হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার, আর বাকি সবার ক্ষেত্রে ডু। দ্যাটস ইট, এটাই হচ্ছে আজকের সেকেন্ড ক্লাস। তারপর আরো কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, ডব্লিউএইচ প্লাস ডু ডাজ নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আর আগামীকালকে তোমরা এই ভিডিওটার পাশাপাশি অডিও এবং পিডিএফও পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য।